আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন প্রস্ফুটিত ভালোবাসা। ঠাস, তোর সাহস কি করে হয় অন্য ছেলেকে প্রপোজ করার? ভাইয়া, আমি আসলে বলতে চাইনি। ওই সিমি কথাটা শেষ করতে পারলাম না, তার আগে আরও পরপর দুটো থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। আসুন পরিচয়টা নিয়ে নিই। আমি আভা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর যে শয়তান ছেলেটা একটু আগে আমাকে এতগুলো থাপ্পড় মারলো সে হলো আয়ান ভাই, আমার বড় আব্বুর ছেলে। আমার বাবারা দুই ভাই এক বোন। আমার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর এক ছেলে আয়ান ভাই ও এক মেয়ে নিশি আপু, যে আমাকে অনেক ভালোবাসে। ছোট ফুপির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও দুই যমজ মেয়ে রিঙ্কিউ পিঙ্কি। ওরা দুজন আমার সমবয়সী, আমাদের অনেক ভালো সম্পর্ক। আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনো কান্না করতেছি আর মনে মনে গালি দিচ্ছি, জীবনে বউ পাবি না তুই, তোর বউ অন্য বেড়ার সাথে ভেগে যাবে শালা, দেখিস। আজকে কলেজে গিয়ে শুনি ক্লাস নাকি হবে না। এই জন্য আমি, রুহি আর সিমি, আমরা তিন বান্ধবী মিলে কলেজে মাঠে বকুল গাছের নিচে বসেছিলাম। হঠাৎ রুহি আমাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী? আমি একটু ভাব নিয়ে বললাম, অবশ্যই সাহসী, আমি কোনো কিছুতেই ভয় পাই না, সব পারি। রুহি আভাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক, তুই কি বলিস মিলি? সিমি ও রুহির সাথে তাল মিলিয়ে মিলি বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না, ওই যে আমার সিনিয়র রাকিব ভাই আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। কি, তোদের মাথা ঠিক আছে? এটা কিরকম সাহস পরীক্ষা? অন্য কিছু বল এটা বাদে। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটাই করতে হবে, জাস্ট প্রপোজ, বিয়ে তো আর করতে বলছি না। শেষে আভা বাধ্য হয়ে রাজি হলো। রাকিব প্রপোজ করার জন্য আভা তার সামনে গেল এবং তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব। রাকিব তো অবাক, কখনো ভাবতেই পারেনি যে মেয়ের জন্য সবাই পাগল সেই মেয়ে তাকে প্রপোজ করতেছে। অবশ্য রাকিবও দেখতে অনেক সুন্দর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। আভা তখনই এসে রুহি ও সিমির কাছে বলল, হয়েছে, তোদের পরীক্ষা নেওয়া দেখলি তো, আভা সব পারে। তবে যাই বল দোস্ত, রাকিব ভাইয়া মনে হয় সত্যি সত্যি ভাবছে তুই ওকে ভালোবাসিস। ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে মিথ্যা বলছি, তখন শুধু সাহস দেখানোর জন্য। তারপর তো আপনারা জানেনই আমার কোনো দোষ ছিল না। ভালোভাবে আমার কথা না শুনেই আয়ান ভাই আমায় মারলো, এই জন্য ওনার উপর খুব রাগ উঠতেছে। কেন রে, আমার গালটা কি তোর সরকারি মনে হয়? সবসময় শুধু মারবি? সব থেকে বেশি রাগ উঠতেছে রুহি সিমি ওদের উপর, যার জন্য আমার তো মার খেতে হলো। ওরা যদি প্রপোজ করতে নাই বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মার খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবো। সকালে ঘুমের মধ্যে এসে মা জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি? তাড়াতাড়ি ওঠ, 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টা বাজে, 10টায় ক্লাস। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে কালো একটা 3 পিস পরে মুখে একটু ফেস পাউডার দিয়ে চুলগুলো বেরুনি করে রেডি হয়ে নিচে নামলাম। মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে। একটু জুস আর একটা পাউরুটি খেয়ে বাহির হতে যাব, এমন সময় পিছন থেকে বড় আম্মু বলে উঠলো, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে আছে, ওকে বল গিয়ে রেখে আসবে। বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একা যেতে পারবো। কিন্তু বড় আব্বু আমার কোনো কথাই শুনলেন না। শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে ডাকতে ওনার রুমে যেতে হচ্ছে। কালকে ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়ার পর থেকে ও রুমে যেতে ভয় লাগতেছে, না জানি আবার থাপ্পড় দেয় নাকি। হাজার ভয় নিয়ে ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। সাহস করে দরজায় নক করলাম, কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতর গিয়ে দেখি কেউই নাই। আয়ান ভাই আবার কোথায় গেল? বাথরুমেও নাই। আয়ান ভাইয়াকে না পেয়ে বাহির হতে যাব, এমন সময় কে জানি আমাকে দেয়ালের সঙ্গে চেপে ধরলেন। আমি ভয়ে চমকে উঠলাম। শরীরে পারফিউমের গন্ধটা আমার খুঁজছে না, এজন্য বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। হাতে চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছি, হাত ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতেছি না। কান্না সুরে ভাইয়াকে বললাম, হাতে লাগতেছে, ছেড়ে দেন প্লিজ। হয়তো কথাটা কাজে দিল, আস্তে আস্তে হাতটা ছেড়ে দিল। বলল, আমার রুমে কেন আসছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নাই নাকি? আরও খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি। বড় আম্মু পাঠালেন, বললেন আপনি আমায় কলেজে রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক মনে হয় যে আমি তোকে কলেজে নিয়ে যাবো আর নিয়ে আসবো? আয়ান ভাইয়ের কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল। আমার আর কোনো ইচ্ছেই নেই আপনার সাথে যাওয়ার, আমি একাই যেতে চেয়েছিলাম, বড় আম্মু জোর করে আপনার কাছে পাঠালো বলে বাইরে চলে আসলাম। কিরে তুই একা যাচ্ছিস কেন? আয়ান কই? বড় আম্মুর কথাটা শুনে রাগটা আরো বাড়লো। চিৎকার করে বললাম, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে যাবো আবার নিয়ে আসবো? সব হয়েছে তোমার জন্য। তোমাকে বললাম আমি একা যাইতে পারবো, তুমি পাঠালে শুধু শুধু অপমান করলা, আমাকে কত কথা শোনালো সাথে সাথে। বড় আব্বু সেখানে এসে বলল, কি আয়ান, তোর এত বড় সাহস আমার ছোট মামুনিকে বকা দেশ? ও আসুক, ওর মাইট দিব। বড় আব্বুর কথায় হেসে গিয়ে জড়িয়ে ধরে বললাম, তুমি একমাত্র যে আমাকে এতটা ভালোবাসো। বাড়ি থেকে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালেন। তাড়াতাড়ি বাইকে উঠ, তোর মতো আমি না, আমার অনেক কাজ আছে, আমার সময়ের অনেক মূল্য।
আয়ান ভাইয়া বলার পরেও বাইকে উঠতেছি না দেখে ভ্রুকুচকে আগের দিকে তাকিয়ে আমাকে বলল, কিরে কি সমস্যা, উঠতেছিস না কেন? আমি কোনো কথা বলতেছি না দেখে আয়ান ভাই রেগে জোর করে টেনে নিয়ে আমাকে বাইকে বসালেন। আমি বাইক থেকে নামতে যাব, তখন আয়ান ভাইয়া বলল, যদি নামছিস তো ছোট মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেড়াস। সত্যি সত্যি মাকে যদি বলে দেয় তাহলে তো আমার কলেজে আসে বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলবেন মা তাই বিশ্বাস করবেন, এতে করে কোনো সন্দেহ নেই, কারণ মা আয়ান ভাই বলতেই পাগল, আমার থেকেও ওনাকে বেশি ভালোবাসেন। বাধ্য হয়ে আয়ান ভাইয়ের বাইকেই চড়তে হলো। ধরে বস, নয়তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি, তখন তো আবার তোর মা বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আয়ান ভাই জোরে বাইক চালাতে লাগলেন, তখন পড়ে যাব এমন অবস্থাতে তাই তাকে ধরে বসলাম। কলেজ গেটের সামনে এসে বাইক থামালো। বাইক থেকে নেমে কলেজের ভিতরে যাব এমন সময় কলেজে পড়তে রেখে যাচ্ছি, যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করেছিস বা কোনো ছেলের আশেপাশেও দেখেছি, সেদিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দিব। আয়ান ভাইয়ের কথা শুনে ভয় পাইলাম, কারণ ওনাকে বিশ্বাস নাই হাত পা ভেঙে বাড়িতে বসিয়েও রাখতে পারেন। কলেজের ভিতর গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলাম, ওদের শুধু পাই মেরে তক্তা বানায় দিব। হাজার হাজার গালি দিচ্ছি ওদের দুজনকে, আর খুঁজতেছি সারা কলেজ খুঁজে ওদেরকে পেলাম না। পরে জানতে পারলাম ওরা আজকে কলেজে আসেনি। মনটা খারাপ হয়ে গেল, যতই বকা দিয়ে ওদের, কিন্তু ওদের ছাড়া তো ভালোই লাগে না, ক্লাস করতে ভালো লাগছে না, তাই কলেজের আম গাছটার নিচে একা একা গিয়ে বসে রইলাম। তখনই রাকিব ভাই আমার সামনে এসে হেসে বলতেছে, কেমন আছো? আমি তো ভয়ে কথাই বলতেছি না, যদি আয়ন ভাই জানতে পারে কি হবে। আমি রাকিব ভাইয়ের সাথে কথা না বলে চলে আসতে যাব, ঠিক তখনই তিনি বললেন, আভা চলো ঘুরতে যাই। আমি কোনো কথাই বললাম না, আমি বললাম, না ভাইয়া আপনি যান, আমার সময় হবে না, বাসায় যেতে হবে, দেরি হলে মা বকবে, আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। তুমি তো কালকে আমায় বললে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আজকে এসব কি বলতেছো? দেখুন ভাইয়া, কালকে যা বলছি সব মিথ্যা, আমি আপনাকে ভালোবাসি না। সিমি আর রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলছিল, তাই বাধ্য হয়েছিলাম। আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি আভা, আপনি আমাকে ভালোবাসলে তো হবে না, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পিছনে ঘুরবেন না। আমার পরিবার জানতে পারলে আমার সমস্যা হবে, আশা করি বুঝতে পারছেন। এই কথা বলে ওখান থেকে উঠে কলেজের বাইরে এসে রিক্সায় উঠলাম। কলেজে আর ভালো লাগতেছে না, তাই বাসায় চলে যাচ্ছি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজতেছি আর দরজার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল বলে গালি দিতে দিতে উঠে পাশের ব্যক্তিটাকে দেখে অবাক, কারণ আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, আয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। আবির ভাইয়া অনেক ভালো, আয়ান ভাইয়ের মতো বকা দেয় না। আগে বাসায় আসলেই আমার জন্য চকলেট নিয়ে আসতো। মাঝখানে কয়েক বছর আবির ভাইয়াকে আমাদের বাসায় আসতে দেখিনি, কোথায় জানি থাকতো। আবির ভাইয়া আমার কাছে এসে বলল, কি রে আভা, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি, দোষ তো তোর ছিল, তুই অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করে গালি দিছি বলে ওখান থেকে দৌড় দিলাম। দরজায় এসে দেখি আয়ান ভাইয়া আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় আছে, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিবে। আয়ান ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ভয় পেলাম। আমার কপালে শনি আছে আজ, আমার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আমি তো কিছুই করিনি। মাথা নিচু করে আয়ান ভাইয়ের সামনে গিয়ে বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। তখনই আবির ভাইয়া বাসায় প্রবেশ করলেন। মা আর বড় আম্মুকে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন। মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির তুমি আমাদের আপন ভাবো না, যদি ভাবতে তাহলে এতদিন না এসে থাকতে না। আমার আয়ান আর তোমাকে যদি একই চোখে দেখতাম, সেই তুমি কিনা হারিয়ে গেলে আর আমাদের বাসায় আসলে না। সরি আন্টি, এমন আর হবে না, এখন থেকে প্রায় সময় আপনাদের বাসায় আসবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া মা আর বড় আম্মুকে বলতেছেন, আমি খাবারগুলো অনেক মজা হয়েছে, কতদিন পর তোমাদের হাতে রান্না খেলাম বলো তো। কি রে আভা, দাঁড়ায় আসিস কেন? আয়ানের পাশে বস, খাইতে দিচ্ছি। না বড় আম্মু থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো। কেন আভা, আমাদের সাথে কি তোমার কোনো অসুবিধা? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসতেছি বলে আয়ান ভাইয়ের পাশের চেয়ারে বসলাম। উনি আমার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিলেন। বিকেলবেলা আবির ভাইয়া আর আয়ান ভাইয়া দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। মা 2 মগ কফি আমার হাতে দিয়ে বললেন, যা আভা, কফিগুলো তোর আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। আমায় কেন বলতেছো? আমার কাজ আছে, তুই দিয়ে আয়। মাকে বলে আর কোনো লাভ নেই, যেতে হবে যেহেতু বলছে তো যেতেই হবে, তাই ছাদের দিকে পা বাড়ালাম। একটা কফির মগ আবির ভাইয়াকে দিলাম। আবির ভাইয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্ছি। আমিও হালকা হেসে দিলাম। আয়ান ভাইয়াকে কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো, যদি কিছু বলে। আমাকে আবার অবাক করে দিয়ে আয়ান ভাইয়া বললেন, আমি কি তোকে মেরেছি নাকি, গালাচ্ছি যে ভয় পাচ্ছিস? আমার কফিটা নিন বলে কফিটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, আয়ান ভাইয়ের এত পরিবর্তন কেন? বকা দিল না, শান্তভাবে কথা বললো। যাকে আমি কেন এত ভাবতেছি বলে রান্নাঘর থেকে বড় আম্মুর কাছে চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে গেলেন। সন্ধ্যার সময় পড়তে বসেছি,
কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথায় ঢুকছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছি। বড় আম্মু আমার রুমে এসে বই নিয়ে বসে থাকতে দেখে বলতেছে, কি রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারছি না, আর তুমি তো জানো আমি ফিজিক্সে কতটা কাঁচা। আচ্ছা এই ব্যাপার তো আয়ানকে বললেই তো হয়, এসব তো ফিজিক্স কেমিস্ট্রি ও অনেক ভালো পারে। না না আম্মু, আয়ান ভাইকে বলতে হবে না, উনি বকা দিবেন। আমার কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন কোনো বকা না দেয় সেটাও বলবো। আয়ান, রুমে আছিস? আসবো? হ্যাঁ আম্মু আসো। আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ? আম্মু তুমি যখন ইচ্ছা আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন, আভা ওর ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে আয় না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আভাকে বকা দেস, এই ভয়ে ও তোর কাছে পড়তে আসতে চায় না। কে বলছে আভা? তোমাকে বলছে আভা যে আমি ওকে বকা দেই? এত কিছু বলতে চাই না, ওকে পড়া বুঝিয়ে দিতে বলছি, তুই ওকে বুঝিয়ে দিয়ে আয়। আর শোন, ওকে বকাবকি করবি না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আভা এখনো বই নিয়ে সামনে বসে আছে। তখনই দরজাটা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি আয়ান ভাইয়া আমার রুমের ভিতরে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। আমি বললাম হ্যাঁ। তা পড়া বুঝতে পারতেছিস না সেটা আমাকে গিয়ে বললেই তো হয়, আর আম্মুকে নাকি তুই বলছিস আমি তোকে বকা দিই? সাহস করে বললাম হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি, শুধু বকা না, সেদিন আমার কোনো দোষ ছিল না, তাও তুমি আমায় অনেক থাপ্পড় মারছো, তুমি অনেক খারাপ। আয়ান ভাইয়া আমার কাছে এসে বসলো। সরি, সেদিন আমি কোনো কিছু না বুঝিয়ে তোকে থাপ্পড় মেরেছি, পরে জানতে পেরেছি তাতে তোর কোনো দোষ ছিল না। কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনোই না হয়, কোনো ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম। কোন পড়াটা বুঝতে পারছিস না সেটা বাহির কর। পড়াটা বাহির করে বইটা আয়ান ভাইকে দিলাম। উনি কত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন। বুঝতে পারছিস তো? আমি হাসি মুখে বললাম হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি যেন একটা মায়া কাজ করছিল। আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়া পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আমার হাতটা ধরে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, তুই আমার মনের আকাশের ওই শুকতারা, অন্ধকার রাতের জোনাকির আলো, যার দিকে তাকিয়ে থাকলেও ফুরাবে না মুগ্ধতা। আমি অবাক হয়ে আয়ন ভাইকে দেখতেছি আর ভাবতেছি উনি এসব কি বলতেছেন আর কাকে বলতেছেন, কিছুই বুঝতে পারতেছি না। মুখ ফুটে আপনি এসব কি বলতেছেন আয়ন ভাইয়া? আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোকে বুঝতে হবে না, বলে আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেল। আমি তো থমের বসে আছি। কি হলো, এটা আয়ন ভাইয়া আমাকে চুমু খেলো, কিন্তু কেন ভেবে কিছুই পাইলাম না, তাই ভাবনা বাদ দিয়ে দিলাম। তখনই মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। কি রাভা, তোর পড়া হয়নি? নিচে আয়, খেয়ে যা, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। খাওয়ার জন্য নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ন ভাই বসে আছে। আভা আয় মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করতেছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাইরে যেতে হবে। আব্বুর পাশের চেয়ারে বসে পড়লাম। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিয়ে দিল। খাবার মুখে দিব এমন সময় আয়ন ভাইয়ের দিকে চোখ গেল। উনি দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথেই চোখ সরালেন। আমিও ভাবতেছি ওনার আবার কি হলো। 2 দিন থেকে ওনার অনেক পরিবর্তন। কোনো গালি থাপ্পড় কিছুই দিচ্ছে না, ধমকাচ্ছে না। ভালোই হলো, যাকগে, আমি কেন অত ভাবছি, ভালো হলেই ভালো, আমারই ভালো, আর থাপ্পড় খেতে হবে না। খাওয়া শেষ করে উঠে নিজের রুমের দিকে যাচ্ছি, তখনই বড় আম্মু বলল, আভা শোন, কালকে তোর জন্য একটা সারপ্রাইজ দিব। আমি ভ্রু কুচকে বললাম, কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালে দেখতে পাবি। রুমে গিয়ে বুঝতে চেষ্টা করতেছি কিসের সারপ্রাইজ হতে পারে, কিন্তু আমার এই গোবর পোড়া মাথায় কিছুই আসতেছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময় আয়ন ভাইয়ের হাতে হাত রাখা, কপালে চুমু খাওয়ার দৃশ্যটি ভেসে উঠল। অমনি চোখ খুললাম। আমি এসব কি দেখতেছি বলে নিজের মাথায় নিজেই চড় মারলাম। তারপর আবার ঘুমিয়েও গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কণ্ঠটা খুবই পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখি কেউই নাই। এই তো সবার কথাই শুনতে পাচ্ছিলাম, গেল কই সবাই? তখনই পিছন থেকে দেখি কেউ একটা হাত দিয়ে আমার চোখ ধরল। আর বড় আম্মু বলতেছে, কে এটা বলতো? আমি চোখে হাত রাখা হাতের উপর দুটো হাত রেখা বোঝার চেষ্টা করলাম কে, কিন্তু বুঝতেই পারলাম না। তখন বড় আম্মুকে বললাম, কে এটা? বুঝতে পারতেছি না, তুমিই বলো। তখন নিশি আপু, মানে আয়ন ভাইয়ের বোন, আমার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, আভা তুই আমাকে চিনতে পারলি না? আরে আপু, তুমি চোখ ধরেছিলে, কিভাবে চিনবো? বলে আপুকে জড়িয়ে ধরলাম। মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়ালেখার জন্য হোস্টেলে থাকতো। আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেকদিন পর বাসায় আসলো, তো আপুকে আমরা সবাই অনেক মিস করি, কারণ আপু আমাদেরকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে, শুধু আয়ন ভাইয়া ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আপুর দিকে তাকিয়ে দেখি আয়ন ভাইয়া দাঁড়িয়ে আছে। তোকে কেন দেখতে পাবো না বাবা, তুই তো আমাদের একটা সোনার টুকরো ছেলে। আমি ভেঙচি কেটে বললাম, ঢং দেখলে বাঁচি না,
সারাদিন তো বাসায় থাকেন, আপনাকে দেখার কি আছে? দেখছো ছোট মা, তোমার মেয়ের কথা আমাকে কিভাবে করে বলতেছে। এই কথা শুনে আম্মু তো রেগে গেল। এটা কেমন কথা আভা, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমার আয়ন বাবা কি তোর মতো অকর্মণ্য নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস, পড়ার নামে ঘন্টা। থাম ছোট, তুই আয়নের বিষয়টা একটু বেশিই বলতেছিস। আমার আভা মামনি কম কিসের? সে পড়ালেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকে ব্রিলিয়ান্ট হতে হবে এমন তো কোনো কথা নেই। বড় আম্মুর কথা শুনে আল্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো, আর কেউই বাসে না বলে আয়ন আর আম্মুর দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। নিশি আপু অনেক টায়ার্ড, আপু ফ্রেশ হতে চলে গেল রুমে। আম্মু আর বড় আম্মু রান্নাঘরে চলে গেল আপুর পছন্দ মতো রান্না করতে। এখন আমি আর আয়ন ভাইয়া আছি, ভয় লাগতেছে। তখন তো সাহস করে ওনাকে কথা শোনালাম, এখন যদি আবার থাপ্পড় মারে, সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি বলে উনি আমার কাছে আসলেন। না না, আমি আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আমি আর কখনো বলবো না। আম্মুকে কি বলছিস? তোকে কেউ ভালোবাসে না? আমি চুপ করে আছি। উনি আমার কানের কাছে মুখে এনে বলেন, ভালোবাসা লাগবে তোর? আমার ভালোবাসার ভার সইতে পারবি? আমি ওনার কথা শুনে লজ্জায় মরে যাই। কি একটা অবস্থা! কিন্তু উনি এরকম লাগাম ছাড়া কথা বলতেছে কেন? দৌড়ে চলে গেলাম। এরপর রুমে এসে হাঁপাতে লাগলাম। কি বললো এগুলো উনি? উনি কি আমায় পছন্দ করেন? না, আমি এগুলো কি ভাবতেছি? উনি কেন আমায় পছন্দ করবে? বেশি বেশি ভাবতেছি। রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে গিয়ে আম্মু বলল, আভা খেয়ে যা, না খেয়ে যাবি না কিন্তু। না আম্মু, খাওয়ার সময় নেই, দেরি হচ্ছে, বাইরে গিয়ে কিছু খেয়ে নিব বলে কলেজে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সিনিয়র রুহি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। আগামী 2 দিনের সমস্ত ঘটনা ওদের খুলে বললাম। আমার কথা শুনে রুহি বললে উঠল, আমার ক্রাশ আয়ন ভাইয়া থাপ্পড় মেরেছে? আহা, ভালোই তো, হাতের ছোঁয়া পেয়েছিস। ইস, আমি তো তার হাতের ছোঁয়া পাওয়ার জন্য প্রতিদিন থাপ্পড় খেতেও রাজি। তো জানা, থাপ্পড় খেয়ে আয়, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। আরে দোস্ত, রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করে বলতেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগতেছে। কোন বিষয়ে আবার তোর খটকা লাগতেছে দোস্ত? এই যে আয়ন ভাইয়ের তোকে চুমু খাওয়া নিয়ে। আমার মনে হয় আয়ন ভাইয়া তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমার খালি বকা দেন। তুই গাধি, তাই বুঝবি না। মানে হচ্ছে তোকে ভালোবাসে আয়ন ভাইয়া। সত্যি কি আয়ন ভাই আমাকে ভালোবাসে? আচ্ছা, এসব কথা বাদ দিই, চল ক্যান্টিনে যাই, আমার খুব খিদে পেয়েছে বলে 3 বান্ধবী চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে 3 জনের জন্য 3টা বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিলাম। একটু পর বার্গারের স্যান্ডউইচ চলে আসলো। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে বিল দিতে যাব, তখনই রাকিব ভাইয়া আমাদের সামনে এসে দাঁড়ালেন। কি সমস্যা রাকিব ভাইয়া, সামনে এসে দাঁড়ালেন কেন? আমি তোমাকে সত্যিই ভালোবাসি আভা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি, তুমি যা বলবে তাই করব। প্লিজ আভা, আমাকে ফিরিয়ে দিও না। আভার হাত ধরে বলতে লাগলো রাকিব। ওইদিকে একটা ছেলে ফোন করে বলল, হ্যালো স্যার। একটা ছেলে ম্যামের হাত ধরে কি জানি বলতেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা মানুষটা রাগে ফেটে যাচ্ছে আর বলতেছে, কতবার বললাম কোনো ছেলের আশেপাশে যেন না দেখি, তবুও শোনে না। এপাশের ছেলেটা বলল, আমি কলেজের পাশে আছি, 2 মিনিটে আসছি, তুমি ওদের উপর নজর রাখো। ওকে স্যার, আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলেই রেখো না, তোমার জন্য আমি জানও দিতে হাজির। আপনাকে এসব কিছুই করতে হবে না। আপনি যদি সত্যি সত্যি আমার কথা শুনে থাকেন, তাহলে আমাকে ভালোবাসার কথা আমার সামনে বলবেন না, এমনকি আমার সামনেও যেন আপনাকে আর কখনো না দেখি। আচ্ছা, আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগে প্রত্যাখ্যান করার কারণটা জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ান এসে ক্যান্টিনের একপাশে লুকিয়ে ওদের কথা শুনছে। আয়ানও শুনতে চায়। আভা কি বলে? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে? এটা শুনে আয়ানের রাগে হাত মুট করে নিচ্ছে। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব? বাড়ি চলো আগে। কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলতেছো? এমন তো হতে পারে তুমি আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা বলতেছো। কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা মানলাম তুমি সত্যিই বলতেছো, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে শুনি, তাহলে প্রমিস চলে যাব একেবারে সত্যি। এই রে, এবার কার নাম বলবো? এই আভা, এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল। সেটাই তো ভাবতেছি রে সিমি, এবার কার নাম বলবো? রুহি বলল, এই আভা, তুই আয়ান ভাইয়ের নাম বল, ওনাকে কলেজে সবাই চিনে। ভাইয়ার নাম শুনলে রাকিব ভাইয়ার বিরক্ত করবে না? রুহির কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ওনার নাম বলবো? উনি যদি জানতে পারে আমাকে মেরে তক্তা করে দিবে। আরে আয়ান ভাইয়া তো এখানে নেই, উনি শুনতেই পারবে না। বল কি হলো, এত কি তোমরা কানাকানি বলছো? এই নাম বলতে এতক্ষণ লাগে নাকি? আমি যা ভাবতেছি তাই? তুমি মিথ্যা বলতেছো, এরকম কেউই নাই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা বলে উঠল, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকে আমি চাই। আশা করি বুঝতে পারছেন। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে ভাবতে লাগলো, আভা আমাকে ভালোবাসে? কই, ওকে দেখে তো মনে হয়নি কখনো, হয়তোবা আমার ভয় বলেনি। এই বলে মুচকি হাসলো আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইল রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকে ভালোবাসি। ভালো থাকবেন,
আসি বলে আভা আর ওর বান্ধবীরা ওখান থেকে চলে গেল। আভার কথা শুনে আয়ানও আড়াল থেকে চলে গেল। কলেজ শেষে সিনিয়র রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে আর যাওয়া হলো না। আভা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে গেল। মামা যাবেন? হ্যাঁ যাবো, উঠাবো হ্যান। আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখতেছে। কিরে এত বড় হলি তবুও কার্টুন দেখা বাদ দিলি না? তোকে যে কে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে, দুঃখ ছাড়া কিছুই নাই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজন মিলে মারামারি লাগাবি। কার্টুন দেখা আর খাওয়া নিয়ে বাচ্চা মুখগুলো একটু ছাড়, কয়দিন পর বিয়ে দিলে বাড়ি থেকে দূর করে দিব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলের লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষা। আর তুমি আমায় অপমান করতেছো ভাইয়া। দেখো তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না, বুঝলে? ভেঙচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না, বউ তো বাড়িতেই আছে, বাহির থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ বাড়িতে আছে মানে কি? তোর গবর মাথায় এসব ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না বলে আয়ান মুচকি হেসে রুম থেকে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আভা কলেজ থেকে বাসে এসে দেখে নিশি আপু টিভিতে কার্টুন দেখছে। কাঁধের ব্যাগটা সোফার উপর রেখে নিশি আপুর কাছে গিয়ে গায়ে লিয়ে দিলাম, খুব ক্লান্ত লাগছে আজকে আপু। কেন কলেজে গিয়ে বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করে বেড়াস নাকি? আরে না আপু, আজকে এক ঝামেলা হয়েছে কলেজে। কি বলবো, কি হয়েছে সেটা তো আগে বল। আভা রাকিবের সাথে ঘটা সমস্ত ঘটনা নিশিকে খুলে বলল। কি কাণ্ড রে, তুই শেষ পর্যন্ত আমার ভাইরে তোর বয়ফ্রেন্ড বানালি? তোর ভাই অনেক হ্যান্ডসাম কিনা, এই জন্য সব মেয়েরা আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য সিরিয়াল দিয়ে থাকে। পাশ থেকে কথাটা বলে উঠলো আয়ান। এই রে, আয়ান ভাইয়া কথাগুলো শুনে ফেলেছে। উনি কি ভাববেন, আমায় আবার শাস্তি দিবেন না তো? নিজেকে এত হ্যান্ডসাম ভাবা বন্ধ করুন, আপনার থেকে রাকিব ভাইয়া বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তো রাকিবের প্রপোজাল অ্যাকসেপ্ট করলি না, আবার আমার নাম বললি, আমাকে নাকি ভালোবাসিস বলে আয়ান হেসে উঠল। নিশি আপু ওনাকে বলে দাও আমি ওনাকে ভালোবাসি না, শুধুমাত্র রাকিব ভাইয়ের পিছু ছাড়ানোর জন্যই ওনার নামটা বলছি। ওনার নাম না বললে রাকিব ভাই আমার পিছনে পড়ে থাকতো, তাই কারো এত ভাবনার দরকার নাই। আমার কথাটা শুনে আয়ান ভাইয়ের মুখটা আধারে ঢেকে গেল। নিজের হাতটা দিয়ে টেবিলের উপর বাড়ি মারল, হাতের পাশে থেকে ফুলদানিটা ছুঁড়ে মারল আর মেঝেতে পুরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। নিশি আপু আর আমি তো অবাক, ওনার এমন কারণ দেখে কোনো কারণই দেখলাম না এই রকম করার। ফুলদানি পড়ার তুমুল শব্দে বড় মা রান্নাঘর থেকে দৌড়ে বাহির হয়ে আসলো। কি হয়েছে, কি হলো, এত জোরে শব্দ হলো কেন? এসে দেখে আয়ান রাগে চোখ লাল হয়ে আছে। আয়ান এসব কি পাগলামি, ফুলদানি ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি আম্মু, কারো কোনো সমস্যা? না বাবা তুই একটা কেন, সব ভেঙে ফেল, কোনো সমস্যা নেই। আম্মু কথাটা বলল। আমি আর নিশু আপু শুধু চেয়ে আছি তখন থেকে। চোখ গেল আয়ান ভাইয়ের হাত কেটে রক্ত পড়ছে গলগল করে। একই ভাইয়া তোমার হাত থেকে তো অনেক রক্ত বাহির হচ্ছে বলে আয়ান ভাইয়ের হাতটা ধরলাম। তোকে এত দরদ দেখাতে হবে না বলে আমাকে হাতটা ঝটকা টান দিয়ে ছাড়িয়ে দূরে চলে যেতে লাগলো। পিছন থেকে মা আর বড় আম্মু অনেকক্ষণ ধরে আয়ান ভাইকে ডেকে বলল, বাবা হাতটা ব্যান্ডেজ কর, তা না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। উনি তো কারো কথা শুনলেনই না, রুমে চলে গেলেন। কি হয়েছে নিশিমা, আমার আয়ান বাবা এমন রাগ করলো কেন? নিশ্চয়ই ফাজিল মেয়ে কিছু বলেছে বলে মা আমার দিকে তেড়ে আসলো। আহ ছোট থামতো, সবসময় আভা মামুনিকে দোষারোপ করা বন্ধ কর। আভা কিছুই করেনি, ছোট মা ভাইয়া হঠাৎ করে রেগে ফুলদানিটা ছুঁড়ে মারলো, এর কারণ আমরাও বুঝতে পারলাম না। বড় আম্মু রুম থেকে তুলো মেডিসিন আর ব্যান্ডেজ আমার হাতে দিয়ে বলল, যা তো মা আয়নার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে আয়, অনেক রক্ত পড়তেছে দেখলি তো। কথাটা শুনে কেমন জানি বুকের ভিতর অনেকটা কষ্ট অনুভব করলাম। আচ্ছা বলে বড় আম্মুর কথা মতো আয়ন ভাইয়ার রুমে যাচ্ছি। একটু ভয় ভয় করতেছে, কিন্তু ভয় পেলে চলবে না, ওনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আয়ন ভাইয়ার রুমের ভিতর দিয়ে দরজা বন্ধ। আয়ন ভাইয়া দরজাটা একটু খুলুন। আয়ন এতক্ষণ বেডে বসে মাথা নিচু করে বসেছিল, আবার কথা শুনতে পেয়ে চল শক্ত হয়ে এলো। কি করতে এসেছিস আমার রুমে? যা যা বলতেছি, নয়তো খুব খারাপ হবে। এখন ওনার কথা ভয় লাগলো না, সাহস করে বললাম, দরজা খুলুন আগে প্লিজ, তারপর যা করার করবেন। একটু পর আয়ন ভাইয়া দরজা খুলে দিলেন। ওনার দিকে তাকিয়ে আছি, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে, হাতের রক্ত পড়া বন্ধ হয়নি। কতখানি কেটে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। কি করতে এসেছিস এখানে? বললাম না চলে যেতে, তবুও আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আভা কেন এমন করলো সে নিজেও জানে না। আভা জড়িয়ে ধরায় আয়ান একটু শান্ত হলো, সেও দুহাত দিয়ে তাকে আগলে নিল। এই আভা কাঁদতেছিস কেন? আপনার হাত দিয়ে রক্ত বাহির হচ্ছে। হ্যাঁ তো রক্তই তো বাহির হচ্ছে, মরে তো যায়নি। কথা শুনে বুকের ভেতর ধক করে উঠলো। আমি ওনার মুখের উপর হাত দিয়ে বললাম, এরকম কথা কখনোই বলবেন না। কেন বললে কি হবে, আর মরলে বা কারই কি, তুই তো আমার থেকে বেশি খুশি হবি, বকবেও না কেউ আর তোকে মারবেও না। ওনার কথাটা শুনে আরো বেশি করে কাঁদতে লাগলাম। এই চুপ, আর কান্না করিস না, আমার শার্টটা তো শেষ করলি। আভা কাঁদতে কাঁদতে বলল, আপনি মারলে বকলেও আমার আপনাকেই চাই, আপনি কখনো মরে যাওয়ার কথা বলবেন না। আমি মরলে তোর কি, আমারই সব, বুঝছেন?
তুই তো আমাকে ভালোবাসিস না, রাকিবের থেকে বাঁচার জন্য মিথ্যা বলছিস। আমার ভালোবাসার সাথে কি বড় আম্মু বড় আব্বু আপনাকে অনেক ভালোবাসে? আর আপনার প্রেমিকা নিশ্চয়ই আছে, সেখানে আমার ভালোবাসার কি দরকার ভাইয়া? আমার অন্যদের ভালোবাসার সাথে তোর ভালোবাসাও লাগবে, বাসবি আমায় ভালো? কোমল কণ্ঠে বললেন আয়ান ভাইয়া। আমি? হ্যাঁ তুই। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আর কি বললি প্রেমিকার কথা? শুনে রাখ, আমার কোনো প্রেমিকা নেই, তোর জন্য আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি, আর তোকেও জড়াতে দেইনি। এই জন্য এত শাসন করতাম। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না। আমি ফ্যালফেল করে তাকিয়ে আছি, কি সব বলতেছেন উনি? এটাও কি সম্ভব? উনি আমাকে ভালোবাসেন? কই, আগে তো কখনোই কিছু বুঝতে পারিনি। কি ভাবছিস এত? না কিছু না। আমার গালের উপর হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুই কি আমার হবি রে? আমি কি বলবো বুঝতেই পারছিলাম না, এই জন্য বললাম, আপনার এই হাতটা দিন, ব্যান্ডেজ করে দিই আগে। ওনার হাতটা ধরে তুলো দিয়ে রক্তগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি। আপনার খাবারটা আনতে বলে নিচে এসে আম্মুকে বললাম, আম্মু আয়ন ভাইয়ের খাবারটা দাও, উপরে দিয়ে আসি। উনি আসবেন না নিচে। আব্বু আর বড় আব্বু সোফায় বসেছিল। হ্যাঁ রে মামুনি, আয়নের হাত এখন কেমন আছে? বড় আব্বু, ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ঠিক আছে। আম্মু খাবারটা এনে আমার হাতে দিল। এই নে। খাবারটা নিয়ে আয়ন ভাইয়ের রুমে ওনার কাছে রেখে বললাম, খাবারটা খেয়ে নেবেন। আমার হাত তো কাটা, খাবো কিভাবে? তাই তো, ওনার হাত তো কাটা, উনি খাবে কিভাবে? আমি হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার ধরলাম। উনি চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে লাগলো। খেতে খেতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোকে দেখার তৃষ্ণা আমার কোনোদিন মিটবে না রে। ইচ্ছে করে তোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। ওনার কথা শুনে লজ্জায় মরে যায় অবস্থা। আপনি একটু রেস্ট নেন, আমি আসছি বলে প্লেটটা নিচের দিকে দিয়ে চলে আসলাম। কি রে আভা, ভাইয়াকে ভালোই তো খাবার খাইয়ে এলি, এরপর তোর মুখটা এমন লজ্জায় লাল হয়ে আছে কেন? কি যে বলো আপু, কই লজ্জা পাচ্ছি? ওনার হাত কাটা ছিল তাই খাইয়ে দিয়েছি, অন্য কিছু না। হয়েছে হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না। আমি ভাইয়ার রুমে যেতে গিয়ে তোর আর ভাইয়ার কাহিনী দেখে চলে আসছি। লজ্জায় মাথা নিচু করে নিলাম। নিশি আপু সব দেখেছে, কি বলবো এখন? হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। আমিও চাই তুই আমার ভাইয়ের বউ হ। নিশি আপুর সামনে আয়ন ভাইয়ের বউ হওয়ার কথাটা শুনে লজ্জায় দৌড়ে ওখান থেকে রুমে এসে হাঁফাতে লাগলাম। সত্যি উনি আমায় ভালোবাসেন তাহলে? আমি নিজে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি ওনাকে ভালোবাসি? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালো না বাসলেও ওনাকে আমার ভালো লাগতো। ওনার রাগের ভয়ে কিছুই বলতাম না। মুচকি হেসে ধপাস করেই শুয়ে পড়লাম। সন্ধ্যায় আবির ভাই আমাদের বাসায় আসলেন। আবির ভাইয়াকে দেখে নিশি আপু কেমন করে যেন একধানে তাকিয়ে আছে। আবির ভাইয়া তাকাতে চোখাচোখি হতেই নিশি আপু চোখ সরিয়ে নিল। এই মানুষটাকে সে ভালোবাসে, কিন্তু মানুষটা হয়তো জানে না, কিংবা জেনেও না জানার ভান করে বলে মলিন হাসি হাসলো নিশি। সবার সাথে কথা বলে আবির আভা নিশিকে বলল, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি বলে নিশির দিকে তাকালো, কিন্তু নিশি কোনো কথা না বলে চলে গেল। নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবির বলল, তুমি কি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর আমি নিজেও তোমাকে খুব ভালোবাসি পাগলি, কিন্তু সেটা প্রকাশ করি না। খুব শিগগিরই বাবা মাকে পাঠিয়ে তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে মুচকি হেসে বলল, পাগলিটা মনে মনে এত অভিমান করে। আবির আয়ন ভাইয়ের রুমে গেল ওনাকে দেখতে। আমি ভাবতে লাগলাম, আবির ভাইয়া আর নিশিয়াপুর মধ্যে কিছু তো আছে, ওদের তাকানো দেখে বোঝাই যাচ্ছিল। তবে যাই হোক, আবির ভাইয়া অনেক ভালো, নিশিয়াপুর সাথে ভালোই মানাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন প্রস্ফুটিত ভালোবাসা। কিরে বেটা, হাত কাটলি কিভাবে? আরে তেমন কিছু না, কাচের টুকরো লেগে কেটে গেছে। দেখ, তুই আমার কাছে একদম মিথ্যে বলবি না, সত্যিটা কি সেটা বল। আয়ান আবিরকে সব কথা খুলে বলল। এই ব্যাপার তুই তো ফাটিয়ে দিচ্ছিস মামা, আভাকে সেটা আগে বললি তো পারতি। আর তুই তো আমায় আগে কখনোই বলিসনি। এই তুই বলিস আমি তোর বন্ধু কম ভাই বেশি? আরে দোস্ত রাগ করিস না, আমি নিজেও জানি না কিভাবে ওকে ভালোবেসে ফেললাম। ছোট থেকে ওর উপর আমার আলাদা একটা টান অনুভব হতো। ধীরে ধীরে ও যত বড় হতে লাগলো, ওর প্রতি তত বেশি টান অনুভব করলাম। এরপর বুঝতে পারলাম আভাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইতাম না ও অন্য কোনো ছেলের সাথে কথা বলুক বা মিশুক, কারণ আমার ভয় লাগতো ও যদি কাউকে ভালোবেসে ফেলে। এই জন্য ওকে অনেক শাসন করতাম, বকতাম, কখনো কখনো বেশি রাগ হলে থাপ্পড়ও মেরেছি। এই জন্য ও আমায় ভয়ও বেশি পায়, ভালোবাসতে চায় না। তবে আজকে অনেক ভালো লাগতেছে। আমার কষ্টে ও কষ্ট পায়। আমার হাত কেটে গেছে বলে কেন জানি কান্না থামতেই চায় না বলে মুচকি হাসলো আয়ান। মামা তুই তো সে আগাইছস। আজকে বুঝলাম আবার মনেও আমার জন্য কিছু অনুভূতি আছে। এই কিছু অনুভূতি থেকে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ও আমাকে ভালোবেসে ফেলবে, দেখবি। আবির মিলিয়ে নিস। আচ্ছা বুঝলাম, খুব তাড়াতাড়ি বিয়ে খেতে পারবো তাহলে। আয়ান ছাদে যাবি না? না থাক, তুই অসুস্থ, আমি যাই, ছাদ থেকে সিগারেটটা খেয়ে আসতেছি। শালা তুই আর ভালো হলি না, সিগারেট খেয়ে কি মজা পাস তুই বুঝবি না রে। যদি আভাকে কাছে না পাস তখন বুঝবি সিগারেট কেন খাই। তুই আবার কাকে কাছে পাবি না,
কার জন্য তুই আবার সিগারেটটা খাস? নামটা বললেই তো সেই মেয়েটাকে তোর কাছে এনে দিব। তোর মতো ভালো ছেলেকে কেউ না করতে পারবে না রে ভাই। নামটা তোকে বলতে পারলে ভালোই হতো, কিন্তু আমি তোকে বলতে পারবো না। তুই যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস। মনে মনে কথাগুলো বলছিল। কি রে, কি ভাবতেছিস? বল নামটা। সময় হলে ঠিকই একদিন বলবো, এখন না। আচ্ছা থাক, 10 মিনিট পর আসতেছি। ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে আকাশের পানে তাকিয়ে টানতে লাগলো। আপনি সিগারেট খাওয়া কবে থেকে শুরু করেছেন? আগে তো কখনো খেতে দেখিনি। পিছন থেকে কারো কথা শুনে আবির তাকিয়ে দেখে নিশি ছাদের দরজায় দাঁড়িয়ে কথাটা বলছে। প্রায় 2 বছর আগে থেকে ধরেছি। কেন খান আপনি এসব? জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সবকিছু জানি, কিন্তু প্রিয় মানুষকে চোখের সামনে থেকে দেখেও না বলতে পারা, কাছে না পাওয়ার ভয়, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মধ্যেই নেশা হাতে নেই। আবিরের মুখে তার প্রিয় মানুষের এসব কথা শুনে নিশির মুখে অন্ধকার নেমে এলো। আবির ভাইয়ার প্রিয় মানুষও আছে, তাহলে আমার ভালোবাসার কি হবে? ওনাকে কখনোই পাওয়া হবে না, এই ভেবে নিশির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই তুমি কাঁদতেছো কেন? আবির নিশিকে জিজ্ঞেস করলো। নিশির চোখের পানি হাত দিয়ে মুছবার চেষ্টা করে বলল, কই ভাইয়া, কাঁদিনি তো, চোখে কি যেন পড়ছিল, তাই চোখে পানি আসছিল। আবির ভালোভাবে বুঝতে পারছে নিশি ওর প্রিয় মানুষের কথা শুনে কান্না করছিল। পাগলিটা তো আর জানে না প্রিয় মানুষটা যে ও নিজেই। মনে মনে এই কথা বলে মুচকি হেসে নিশিকে বলল, কই চোখে কি পড়ছে দেখি? বলে নিশির কাছে গিয়ে গালে হাতটা রেখে মাথাটা ওঠালো। নিশির চোখে পানি টলমল করতেছে। আপনাকে আর দেখতে হবে না, ছেড়ে দিন। নিশি আবিরের হাত ছাড়িয়ে ছাদ থেকে চলে যাচ্ছিল, তখনই আবির আবার হাত ধরে ফেলে। মিথ্যা বলতেছো কেন? তুমি কান্না করছিলে, সেটা আমি জানি। আপনি কি বলতেছেন? আমি কেন কাঁদতে যাব? তুমি আমার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতেছিলে না? না, আপনি ভুল ভাবছেন ভাইয়া। আমি আপনার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতে কেন যাব? আপনার প্রিয় মানুষ থাকতেই পারে, স্বাভাবিক। নিশি মুখের উপর এসব বললেও ভিতরে কান্নায় ফেটে আসতেছে। আচ্ছা আমি মিথ্যে বলতেছি, তুমি ফুফানো বন্ধ করো। কেউ দেখলে ভাববে আমি তোমাকে মারছি। আবির ভাইয়া, আপনি আমার প্রিয় মানুষকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ বাসি, তো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আবির নিশিকে জ্বালানোর জন্য কথাগুলো বলল। বিয়ে কবে করতেছেন? আপনার বিয়েতে দাওয়াত দিবেন না? হ্যাঁ দিব তো, তুমি না থাকলে তো আমার বিয়েটাই হবে না। মানে হলো আমার বিয়েতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি, কারণ আমার বউকে তুমি সাজাবে। কি সাজাবে না? বলে নিশি দৌড়ে এসে রুমে দরজা বন্ধ করে দিল এবং কাঁদতে লাগলো। এতক্ষণ আবিরের সামনে কান্না আটকে রাখলেও এখন আর সম্ভব হলো না। রুমের মধ্যে মুখে হাত দিয়ে নীরবে কান্না করতেছে। চিৎকার করে কান্না করলে বাড়ির সবাই জেনে যাবে, তাই এখন এইভাবে চুপচাপ কান্না করছে। পাগলিটা নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করতেছে। আর কয়দিন কান্না করে নাও, তারপর আর কান্না করতে দিব না বলেই ছাদ থেকে নেমে আসলো। নিশি আপু, কালকে তো শুক্রবার, চলো না তুমি আর আমি মিলে কোথাও ঘুরে আসি? না রে আভা, আমার ভালো লাগতেছে না, বরং আমরা অন্যদিন যাই। প্লিজ আপু চলো না, কোথাও গেলে তোমার মন এমনিতেই ভালো লাগবে। নিশি কোনো কথা বলতেছে না বলে আভা কিছুটা অভিমান করে বলল, ঠিক আছে, নিয়ে যেতে হবে না। কি হয়েছে, মামুনিকে কোথাও নিয়ে যাচ্ছ না কেন? দেখো না বড় আব্বু, নিশি আপুকে বলতেছি কালকে শুক্রবার কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু নিশি আপু রাজি হচ্ছে না। তখন আয়ারা আবির নিচে আসলো। আবির নিশির দিকে তাকিয়ে দেখে চোখগুলো কান্না করার জন্য লাল হয়ে আছে। আয়ান, তুমি কি কালকে ফ্রি আছো? হ্যাঁ আব্বু ফ্রি আছি। কেন, কোনো কাজ আছে? কাজ নেই, তবে তুমি আর আবির মিলে আভা আর নিশিকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসো। আয়ান ভাইয়া কি রাজি হবে? আভা আয়ানের দিকে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। আচ্ছা নিয়ে যাবো ওদের, সকালে রেডি হয়ে থাকতে বলিও। ইয়ে, আমরা ঘুরতে যাব বলে আভা লাফাতে শুরু করলো। এত বড় হলি তবুও লাফালাফি কমলি না। শুনে কথাটা আভা চুপ করে রইল। শালা হনুমান, আমি লাফালাফি করি তাদের তোর কি? মনে মনে কথাগুলো বলছিল সে। তুই কি আমাকে কিছু বলছিস? না ভাইয়া, কিছুই বলিনি আপনাকে। কিছু বলবো এত সাহস কি আমার আছে? আচ্ছা আয়ান, আমি আজ আসি রে, কালকে দেখা হচ্ছে। যাচ্ছি মানে কি? আম্মু তোকে খেয়ে যেতে বলছে। দাঁড়া, আম্মুকে ডাকি। আম্মু, আম্মু। হ্যাঁ বল বাবা, কি হয়েছে? দেখো আবির বলে ও নাকি না খেয়ে এখনই চলে যাবে। কে যাবে? দেখি তো মুখখানা। আন্টি আজকে যাই, কালকে আবার আসবো। কালকে আসবি ঠিক আছে, কিন্তু আজকে খেয়ে তারপরে যাবি। হ্যাঁ ভাইয়া, খেয়ে যাও। আভা বলল কথাগুলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পারবো না না খেয়ে যেতে। সবার জোরাজুরিতে আবির খাওয়ার জন্য রাজি হলো। নিশি আয় তো মা, আমাকে একটু সাহায্য কর, আবিরকে খেতে দে, আমি সব এনে দেই। মা তুমি কেন? তুমিই দাও, আমি এসব দিতে পারবো না। মিনমিনে কথাগুলো বলল নিশি। বড় আম্মু, আমি তোমায় সাহায্য করতেছি বললেই তো হতো। তোর কি পড়াশোনা নেই? যা এখনই পড়তে বস, নয়তো পরীক্ষায় ফেল করবি। আয়ান তো ঠিকই বলতেছে, তুই পড়তে বস, আমাকে নিশি সাহায্য করবে। কি হলো, দাঁড়ায় আছিস কেন? কথা শুনতে পাস না? যা পড়তে বস। যাচ্ছি তো, এত সারের মতো চিল্লানোর কি আছে? আজব, কি বলো? আমি সার? এ রে, ভুলে বলে ফেলেছি, পালাতে হবে, না হলে এখনই এসে আমার কাঁচায় চিবিয়ে খাবে। বলে আভা রুমে দৌড় দিল। উফ বাবা, বেঁচে গেছি, হনুমানটার হাত থেকে বেঁচে গেলাম, হাফ ছেড়ে বাঁচলাম। কিরে নিশি, আয় এই খাবারগুলো নিয়ে আবিরকে খেতে দে, আমার আরো রান্না করা বাকি আছে। নিশি কোনো কথা না বলে আবিরকে খেতে দিল। চুপচাপ খাচ্ছে আবির। তখন নিশিকে বলল, তুমি খেয়েছো? আমি খেয়েছি কিনা সেটা আপনাকে ভাবতে হবে না ভাইয়া, অভিমানের কণ্ঠে বলল নিশি। আপনি বরং আপনার প্রিয় মানুষকে নিয়ে ভাবেন।
আবির কিছুই বলল না, খাবারে হাত ধুয়ে উঠে গেল। এ কি, আপনি না খেয়ে উঠলেন কেন? আমিও খাবো নাকি খাবো না সেটা আমার ব্যাপার বলেই সে চলে গেল। দরজার কাছে গিয়ে বলল, আন্টিকে বলে দিও আমার জরুরি কাজ আসছিল, তাই আমি চলে গেছি। হ্যাঁ তাই তো, আমি কে? আপনার খাওয়া না খাওয়া নিয়ে আমার ভাবার কি কোনো প্রয়োজন আছে? আপনার তো প্রিয় মানুষ আছে। চোখের পানি মুছে মাকে বলল, আবির ভাইয়া চলে গেল, ওনার নাকি কোনো জরুরি কাজ আসছে। আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? আবির ভাইয়া কেন অন্য মানুষকে ভালোবাসে? আমাকে বাসলে কি এমন ক্ষতি হতো? আফসোস, আমার কপালে হয়তো ওনার ভালোবাসা নেই বলে মলিন হাসলো নিশি। সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য তোড়জোড় করা শুরু করে দিলাম। যাই, নিশি আপুকে রেডি হতে বলি, নয়তো পরে দেখা যাবে রেডি করার জন্য আমাদের রেখেই চলে যাবে। ওই হনুমান সব করতে পারে, ওকে বিশ্বাস নাই। নিশি আপু, ও নিশি আপু, দরজা খুলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে, কি হয়েছে আভা, এত সকালে ডাকতেছিস কেন? কি বলতেছো আপু, এত সকাল কই? 9টা বাজে, খেয়াল আছে? রেডি হবা কখন? আয়ন ভাইয়া বলছে 10টার দিকে বাইর হবে। কি বলিস, 9টা বেজে গেছে? আগে ডাকবি না? আচ্ছা তুইও রেডি হ, আমিও রেডি হই, নয়তো ভাইয়াকে আমাদের জন্য আবার দাঁড়িয়ে থাকতে হলে রাগ করবে। আলমারি থেকে সব জামাকাপড় বাহির করে খাটে বসে আছি, কোনটা পরবো বুঝতেছি না। আয়নার সামনে দাঁড়িয়ে লাল একটা জামা গায়ে দিয়ে দেখতেছি, না এটা ভালো লাগছে না। এরকম করে বেশ কয়েকটা জামা গায়ে দিয়ে দেখলাম, তবুও পছন্দ করতে পারলাম না। সবার শেষে টকটকে গোলাপি একটা জামা গায়ে দিয়ে দেখতেছি, তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আয়ন ভাই বলল, এই রংটা তোকে সুন্দর মানাবে, এটা পরে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে নিচে চলে আয়। আচ্ছা বলে দরজাটা লাগিয়ে দিলাম। কি ভুলটাই করতে যাচ্ছিলাম, দরজা না দিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। ভাগ্যিস ওনাকে দেখতে পেলাম বলে গোলাপি ড্রেসটা পরে সাথে ম্যাচিং করে কানের দুল, লিপস্টিক আর মুখে হালকা ফেস পাউডার দিয়ে রেডি হলাম। যাই তাড়াতাড়ি, নয়তো চিল্লাবে একটু পর। নিশি আপু, তোমার হলো? হ্যাঁ এই তো হয়েছে। আভা, তোকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে রে, কোনো ছেলে দেখলেই পাগল হয়ে যাবে। কি যে বলো আপু, আমার থেকে তোমাকে বেশি সুন্দরী লাগতেছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি জানি আমায় কেমন লাগে। আরে আপু সত্যি বলছি, বিশ্বাস না হলে আবির ভাইয়াকে জিজ্ঞেস করিও। নিশি আভার মুখে আবিরের নাম শুনে ভরকে গেল। আভা আবার কিছু জেনে যায়নি তো? আমি কেন ওনাকে জিজ্ঞেস করতে যাব? তোর ইচ্ছে হলে তুই গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা সেসব পরে হবে, আগে নিচে চলো। আয়ন পানি খাচ্ছিল, সিঁড়িতে যেন কারো পায়ের শব্দ শুনে উপর দিকে তাকিয়ে দেখে আভা নামছে। তাকে কি সুন্দর আর অপূর্ব লাগছে যা বলার বাহিরে। তোকে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর যা সেজেছিস, উফ, এই মেয়ে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। আবিরও তাকিয়ে আছে তার প্রিয় মানুষটার দিকে। নিশিকে দেখতেও অনেক সুন্দর লাগছে। আবির তো পুরাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশি আবিরকে পাশ কাটিয়ে আয়নের কাছে গেল। ভাইয়া, ওই ভাইয়া। নিশি আয়নকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর কোনো হুঁশ নেই, ও তো তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। এবার আর না পেরে নিশি জোরে ভাইয়া বলে চিৎকার করে উঠল। আয়নের তখন হুঁশ আসলো, নিজেকে সংযত করে রাগ দেখিয়ে নিশিকে বলল, এত জোরে কেউ ডাকে তো কি করব? কতক্ষণ থেকে তোমায় ডাকতেছি, তুমি শুনতেছই না? হয়েছে হয়েছে, এবার চল গাড়িতে গিয়ে বস। মামা একটু কম দেখ, ওভাবে তাকিয়ে থাকলে যে কেউ সন্দেহ করতে পারে। যদি এতই দেখার ইচ্ছে হয় বিয়ে করে নে, তাহলে সারাদিন রুমে নিজেরটা সামনে বসিয়ে দেখিস, কেউ বিরক্ত করবে না। তুই চুপ কর, বেশি বকিস না। বাহিরে দাঁড়িয়ে আছে আভা আর নিশি। আয়ন গিয়ে আবিরকে বলল, তুই নিশিকে নিয়ে তোর বাইকে আয়, আর আমি আভাকে নিয়ে যাচ্ছি। কথা শোনার সাথে সাথে নিশি বলল, না ভাইয়া, বাইকে কেন, আমরা সবাই মিলে গাড়িতে যাই। আভাও বলল, হ্যাঁ তবে আয়ন রাজি না, আমি যেটা বললাম সেটাই হবে। নিশি গাড়িতে যাওয়ার কথা বলল, কারণ ও আবিরের সাথে যেতে চায় না। কি লাভ শুধু কষ্ট বাড়িয়ে। আভা আয়নের বাইকে উঠে বসলো। নিশি এখনো দাঁড়িয়ে আছে। উঠবে নাকি যাওয়ার ইচ্ছে নেই? সত্যি বলতে আপনার সাথে যাওয়ার ইচ্ছেই আমার নেই। কেন, আমি কি করেছি? কিছু না বললে দূরত্ব রেখে বাইকে উঠলো, যাতে আবিরের শরীরে স্পর্শ না লাগে। কিছু সময় পর আমরা একটা পার্কে এসে পৌঁছালাম। পার্কটা অনেক সুন্দর ছিল, আর চারিদিকে কত ফুলের সমাহার। ইচ্ছে করতেছে এখানেই থেকে যাই। ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছি, কি যে আনন্দ লাগতেছে তা বলেই বুঝাতে পারবো না। পার্কে এসে আয়ান কই যেন গেল। আভা নিশি আর আবিরকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। চলো ওই দিকটায় যাই। না না আপনি যান, আমি যাব না। আবির নিশির হাতে জোর করে চেপে ধরে বলে, কি সমস্যা, কি হয়েছে? কাল থেকে দেখতেছি কথা বলতেছো না, কথা শুনতেছো না। হাত ছাড়ুন, আপনি কেন আমার হাত ধরেছেন? বলে ঝটকা দিয়ে আবিরের হাত থেকে হাত সরিয়ে নিল নিশি। আপনার সাথে কথা বলার অনেকে আছে। আবির নিশিকে টেনে নিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো। আমার প্রিয় মানুষের কথা শুনে আমাকে ইগনোর করতেছো, অথচ জানতে চাইলে না আমার প্রিয় মানুষটার নাম কি? না আমি জানতে চাই না, আপনি আমায় ছাড়ুন। বলে আবিরের সাথে ধস্তাধস্তি করলো, কিন্তু আবিরের মতো বিশাল শক্তিশালী পুরুষের সাথে পেরে উঠলো না। আরে আগে আমার কথাটা শোনো। নিশি কানে কাছে গিয়ে বলল, আমার প্রিয় মানুষের নাম হলো নিশি, যাকে আমি ভালোবাসি। আবিরের মুখে নিজের নাম শুনে ও তো বিশ্বাসই করতে পারছে না। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা? আরে পাগলি, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সাথেই নিশি আবিরকে জড়িয়ে ধরে কান্না সুরে বলল, তাহলে কালকে এরকম বললেন কেন? আমি কত কষ্ট পেলাম, আমি দেখলাম আমার নিশি আমাকে কত ভালোবাসে, এই জন্য। আপনার আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আই লাভ ইউ নিশি, আই লাভ ইউ আবির।
দুজন প্রিয় মানুষ একে অপরকে জড়িয়ে ধরে আছে, এর চেয়ে শান্তির স্থান আর কোথাও নাই বলেই মনে হচ্ছে আবিরের। আভা ঘুরতে ঘুরতে পার্কের শেষের দিকে চলে এসেছে। এদিকে কোনো মানুষ নেই বললেই চলে, কেউ আসে না তেমন এই দিকটায়। কোনো মানুষ নেই দেখেই ফিরে আসতে যাবে, তখনই কয়টা ছেলে আবার পথ আটকে ধরে। কোথায় যাচ্ছ মামুনি, কাছে এসো বলে তারা এগোতে লাগলো। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে তারা সবাই নেশাগ্রস্ত। আপনারা কারা, আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমায় যেতে দিন প্লিজ, আপনাদের কাছে হাত জোর করছি। যেতে তো দেবো মামুনি, তার আগে আমাদেরকে একটু আনন্দ দাও, আমরা মজা করি, তারপর ছেড়ে দিব। ছেলেগুলোর নোংরা কথা শুনে আভা ভয়ে কেঁদে দিল। আমি আজ শেষ, এদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। একটা ছেলে আবার দিকে এগিয়ে যায়, আবার চোখ বন্ধ করে আছে। যখনই ওর শরীরে হাত দিতে যাবে তখনই কেউ বাধা দেয়। কে রে, আমাকে বাধা দেওয়ার এত বড় সাহস কার? আমার সাহস তো তুই এখনো দেখিসনি, তোর সাহস কি করে হয় আমার প্রাণ পাখির শরীরে হাত দেওয়ার? পরিচিত কারো কণ্ঠ শুনে চোখ খুলে আয়নকে দেখে কিছু স্বস্তি পায়। দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে। ভালোই ভালোই বলছি, মেয়েটাকে দিয়ে চলে যা, না হয়তো তোকে শেষ করে দেব। আচ্ছা, কার এত বড় সাহস? সামনে আয় তো। একজন সামনে আসতেই সেখানেই তাকে মেরে শুয়ে দেওয়ার পর বাকিগুলোকে এলোপাতারি মারতে থাকে। ভাইয়া, ওদের ছেড়ে দিন, নয়তো ওরা মারা যাবে। মরে যাক, তাতে তোর কি? ওরা যখন তোর সাথে অসভ্যতমাই করার চেষ্টা করছিল তখন কি তোকে ওরা ছেড়ে দিচ্ছিল? আভা অনেক কষ্টে আয়নকে ছেলেগুলোর থেকে ছাড়িয়ে আনে। ছাড় আভা, ওই ছেলেদের আমি শেষ করে দেব। আয়নের রাগ কমানোর জন্য আভা হুট করে আয়নকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর আয়ন কিছুটা শান্ত হয়। আমাকে শান্ত করার জন্য টেকনিকটা মন্দ নয় বলে হেসে দিল আয়ন। আভা ছেড়ে দিল আয়নকে। আমি কখনো বেশি রেগে গেলে এই টেকনিকটা কাজে লাগাস, একদম শান্ত হয়ে যাব। লজ্জা পাচ্ছিস কেন? জড়িয়ে ধরার সময় তো লজ্জা পাসনি। কথাটা ঘোরানোর জন্য আভা বলল, নিশিয়াপুরা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন। নিশি আবির ওই দিকটায় দাঁড়িয়েছিল। আয়ন আর আভাকে দেখে এগিয়ে আসলো। কিরে, তোরা কই ছিলি এতক্ষণ? তোদের জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি। ওই দিকটায় ছিলাম, চল খেতে যাই। আভার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদেরকে বলল না। চারজন মিলে খেতে বসেছে। সবাই তাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিল। আভার আর নিশির ফেভারিট হলো চিকেন বিরিয়ানি, তাই ওরা দুজন চিকেন বিরিয়ানি অর্ডার করলো। আয়ন আর আবির শুধু ফ্রুট সালাদ অর্ডার করে দিল। সবার খাওয়া শেষ করে আয়ন খাবারের বিল মিটিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। বাসার সামনে দুইটা বাইক এসে থামলো। সবাই বাইক থেকে নেমে পড়লো। আয়ান, দোস্ত, তোরা তাহলে যা, আমিও বাসায় চলে যাই। তুই যাবি কেন? বাসার ভিতরে চল। না, আজ যাবো না রে, এমনিতেই তো প্রতিদিনই আসি। আচ্ছা যা তাহলে বলে আয়ান আর আভা বাড়ির ভিতরের দিকে চলে গেল। নিশি এখনো দাঁড়িয়ে আছে দেখে আবির কাছে আসলো, কপালে চুমু দিয়ে বলল, বাসার ভিতরে যাও, আমি তাহলে আসি, সাবধানে যান, আর বাসায় পৌঁছে আমাকে ফোন দেন। আচ্ছা বলে বাইকে উঠে আবির শাসা করে চলে গেল। যতদূর অবধি আবিরকে দেখা যায় ততদূর পর্যন্ত নিশি রাস্তার দিকেই তাকিয়েছিল। আবির চলে যাওয়ার পর নিশিও বাসায় চলে গেল। সারাদিন ঘুরে বাসায় আসতে সন্ধ্যা লেগে গেছে। মামুনিরা, তোমাদের ঘোরাঘুরি কেমন লাগলো? ভালো লাগছে বড় আম্মু, তুমি আমাদের সাথে গেলে আরো বেশি মজা হতো। আচ্ছা হয়েছে, এবার গেলে নিয়ে যাস কেমন? আচ্ছা বড় আম্মু, আমরা রুমে যাচ্ছি, খুব টায়ার্ড লাগতেছে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। রাতে খাবার টেবিলে আব্বু বলল, শোনো আয়ান, আভা আর নিশি কালকে আমার একজন বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। আমরা ব্যস্ততার কারণে যেতে পারবো না, তাই তোমরা তিনজন আমাদের পক্ষ থেকে যাবে। আয়ান, ওদের দুজনকে দেখে রাখার দায়িত্ব তোমার জন্য। তো বিয়ে বাড়িতে কত মানুষ থাকে, চিন্তা করো না ছোট আম্বু, আমি ওদেরকে দেখে রাখবো। হ্যাঁ, তোমায় ভরসা করতে পারি বলে আমি এত নিশ্চিত আয়ান। আভা এত ছেলে মানুষের স্বভাব, ওকে একটু দেখে রেখো। তুমি না বললেও ওকে সবসময় আগলে রাখবো, কারণ ও যে আমার প্রাণ পাখি। বিড়বিড় করে বলল আয়ান। কিছু বললি বাবা? না ছোট আব্বু, কিছুই না। সবাই খাওয়া শুরু করো, আর কথা নয়। খাবার শেষ করে আব্বু, বড় আব্বু, আয়ান ভাইয়া আর নিশি আপু সোফায় উঠে বসলো। আভা এটো থালা বাসনগুলো গুছিয়ে বেসিনে নিয়ে গেল মেজে রাখতে। এ কি আভা, তুই থালা বাসন মাজতে আসছিস কেন? যা গিয়ে সোফায় বসে সবার সাথে আড্ডা দে। এসব করার জন্য আমি আর তোর আম্মু তো আছি। থাক আপা, একটু একটু কাজ করুক, নয়তো শ্বশুরবাড়ি গিয়ে কিছুই পারবে না, অন্যের কথা শুনতে হবে। কি যে বলিস ছোট, আমার আভা মামুনিকে কি যাত্রার সাথে বিয়ে দিব নাকি? ওকে তো একটা রাজকুমারের সাথে বিয়ে দিব, যে ওকে অনেক ভালোবাসবে, আগলে রাখবে। সেখানে যদি কাজের লোক না থাকে আমাদের বাড়ি থেকে পাঠাবো। থ্যাংক ইউ বড় আম্মু, তুমি আমাকে এত এত ভালোবাসো। যদি তোমার মতো একটা শাশুড়ি পাই আর কিছুর দরকার নাই। নিশ্চয়ই পাবি, আমার থেকেও ভালো যেন হয় সেই দোয়াই করি তোকে নিয়ে মা। আভাকে নিয়ে যত চিন্তা আপা, আয়ন বাবার মতো যদি একটা ভালো দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পারতাম তাহলে নিশ্চিত হতাম। দেখিস ছোট, তোর ইচ্ছে পূরণ হবে। আমি দাঁড়িয়ে মা আর বড় আম্মুর কথা শুনতেছি আর ভাবতেছি, আয়ন ভাইয়ের সেদিনে ভালোবাসার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আম্মুর ইচ্ছে পূরণ হবে, আর বড় আম্মুর মতো না, বড় আম্মুকেই শাশুড়ি হিসেবেই পাবো। ভাবতেই লজ্জা পাচ্ছি। আমি আব্বু, বড় আব্বুদের কাছে আসলাম, কিন্তু বসবো কোথায়? একটা সোফায় আব্বু আর বড় আব্বু বসেছে, সিঙ্গেল সোফাটায় নিশি আপু আর আয়ন ভাইয়া বসে আছেন। সেখানে জায়গা ফাঁকা আছে, বসতে হলে আয়ন ভাইয়ের কাছেই বসতে হবে, তাই দাঁড়িয়ে আছি।
কি রে আভা, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ার পাশে বস, ফাঁকা আছে তো। না আপু, আমি দাঁড়িয়ে আছি, আমার বসতে হবে না। দাঁড়িয়ে থাকবি কেন রে মা? ওখানে কতদিন আমরা একসাথে গল্প করি না, আজকে সময় পেয়েছি তাই একটু আড্ডা দিই। নাকি বুড়ো বাবাদের সঙ্গে আবার আড্ডা দিতে তোর ভাল লাগবে না? কি যে বলো বড় আব্বু, ভালো কেন লাগবে না বলে আয়ান ভাইয়ের পাশেই বসে পড়লাম। বসার পর সবাই মিলে আবার আড্ডায় মেতে উঠলাম। আড্ডার মাঝে আয়ান ভাইয়া আমার হাতটা ধরলো। ওনার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার পাশে বসতে এতই সমস্যা হচ্ছিল যে সবাই বলার পরেও দাঁড়িয়েছিলি? না মানে তেমন কিছুই না ভাইয়া, আমি কেমন যেন লাগছিল আমার একটু। এই যে হনুমানটা যে কি করে, আমি আজ শেষ। মনে মনে কথাগুলো বললাম। হাতটা ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। হলে হবে, তাতে আমার কি? একটু আগে তো ভালোই ভান করছিলি যে বসবি না এখানে, এখন এটা তার শাস্তি। গা ছাড়া ভাব নিয়ে বলল আয়ান ভাইয়া। আমি পড়েছি মহাজালায়, ওনার হাতটা থেকে কিছুতে হাতটা সরাতে পারছি না, ভয় লাগতেছে। যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? এই হনুমানটার তো কোনো চিন্তা নাই, যা হবার সব আমার হবে। এখন আড্ডার মাঝে আমাদের দিকে কেউই তাকায়নি, তাই দেখতে পাইনি। অনেক রিকোয়েস্ট করার পর হাতটা ছেড়ে দিল, তবে একটা শর্ত আছে, সেটা পরে মানতে হবে। হাত ছাড়ানোর জন্য শর্ত না শুনেই রাজি হয়ে গেলাম। হাতটা ছেড়ে দিতেই জোরে জোরে নিঃশ্বাস নিলাম। যাক বাবা, শেষ পর্যন্ত ছেড়ে দিল হনুমানটা। কিরে আভা, এমন হাসপাস করতেছিস কেন? মনে হচ্ছে কোথা থেকে জোর বেঁচে এলি। এলাম তো তোমার জল্লাদ ভাইয়ের থেকে, মনে মনে কথাটা বললাম। কই না, না তো আপু, আমি ঠিকই আছি, আসলে গরম লাগতেছে। কি বলিস আভা, এসির মধ্যেও তোর গরম লাগতেছে? নিশি আপুর বিস্ময়ের দিকে আমার দিকে চেয়ে রইল। নিশি চুপ কর, মনে হয় ওরে ভূতে ধরছে, তাই এসির মধ্যেও গরম লাগতেছে, ভুলভাল বকতেছে। বেটা হনুমান, আমার ভূতে ধরছে না, তোর ঘাড় মটকাবো। কি বললি? কিছু না। মামুনি, তোমরা সবাই ঘুমাতে যাও তো, অনেক রাত হলো, আমরাও ঘুমাতে যাই। সবাই ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। আমি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিব, এমন সময় আয়ান ভাইয়া দরজায় হাত দিয়ে আটকে ধরে রুমে প্রবেশ করে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করলেন কেন ভাইয়া? তো কি করবো, আমার শর্তের কথা ভুলে গেলি? শর্ত না শুনে আসলি কেন? আব্বুরা ছিল বলে তখন কিছুই বলিনি। কি শর্ত? আপনার তাড়াতাড়ি বলে আপনি চলে যান। বন্ধ রুমের মধ্যে দুজন আছি, জানলে সবাই খারাপ ভাববে। আমি তো চলেই যাব, তোর রুমে তো থাকতে আসিনি বলে বেডে শুয়ে পড়লো। তোর রুম থেকে আমার রুম অনেক সুন্দর, তোর মতো না। অগোছালো আমার একদমই পছন্দ না, সব কাজ শিখে নিবি, পরে ভবিষ্যতে আমার রুম যেন অগোছালো না দেখতে হয়, সবসময় পরিষ্কারও রাখবি। আমি কেন রাখবো? আপনার বউ রাখবে। বউটা তুইও তো হতে পারিস। কাছে এসে বলল, আপনার শর্ত বলুন। আমার শর্ত হলো তুই আমাকে কিস করবি। কি? অসম্ভব, আমি এটা পারবো না, অন্য কিছু করতে হলে বলেন। শর্তে যখন রাজি হয়েছিলি তখন শর্ত তো মানতেই হবে। আর হ্যাঁ, শুধু কিস না, লিপ কিস করতে হবে। আমি এসব করতে পারবো না, প্লিজ। হাত জোর করে বুঝালো। আয়ান বুঝালো এই মেয়ের দ্বারা এসব কিছুই হবে না, এ শুধু পরীক্ষা করার জন্য এরকমটা বলেছিল। আয়ান আবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, কিস করতে হবে না, ওটা আমি এমনি বলেছিলাম। কিসটা তোলা থাক, আমাদের বিয়ের পর বাসরাতে হবে, তখন কিন্তু কোনো না চলবে না। আপনি এত বেহা কবে থেকে হলেন আয়ান ভাইয়া? আগে তো এমন ছিলেন না, এমন লাগাম ছাড়াও কথা কখনোই বলতে শুনিনি। বিয়ের পর আরো কত কিছু শুনবি দেখবি। কানের কাছে এসে বলল। আমি তো লজ্জায় ওনার বুকে মাথা লুকিয়ে আছি। কিস নাই বা করলি, একটু জড়িয়ে ধরতে তো পারিস, শুধু আমি ধরে আছি। হাত দুটো আয়ান ভাইয়ের পিঠের উপর দিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার জড়িয়ে ধরার পরে উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আলাদা একটা শান্তি অনুভব করতেছি, জড়িয়ে ধরে থাকতেই ভালো লাগতেছে। অনেকক্ষণ হলো, এবার ছাড়ুন। আয়ান ভাইয়া ছেড়ে দিয়ে বলল, ছাড়তে ইচ্ছে করছিল না, তোকে খুব তাড়াতাড়ি ছোট আব্বু ছোট আম্মুকে বলে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে কপালে চুমু দিয়ে রুম থেকে চলে গেল। আমি শিওর হলাম উনি আমার সত্যিই ভালোবাসেন। আব্বু আম্মুকে বেহায়া মানুষ বিয়ের কথা বলবে বলল, না জানি তখন কত বড় সমস্যা হবে। বড় আব্বু বড় আম্মু কি আমাকে তাদের ছেলে বউ হিসেবে মেনে নিবে? শতভাবনা চিন্তা বাদ দিয়েই ঘুমাতে গেলাম। রাতে আচমকাই ঘুম ভেঙে গেল। ঘড়িতে 1:10 বাজে। পানি খেতে গিয়ে দেখি জগে পানি নাই। নিচে পানি নিতে যাওয়াটা বিরক্ত লাগে, তবু ঘুম ঘুম চোখে নিয়ে গেলাম পানি খেতে। পানি খেয়ে রুমে যাওয়ার সময় উপরে উঠতে গেলে খেয়াল করলাম আয়ান ভাইয়ের রুমে আলো জ্বলতেছে। ওনার রুমে এত রাতে আলো জ্বলে, তার মানে এখনো জেগে আছে। একবার কি যাব, দেখবো কি করছে। না থাক, গেলে যদি রাগ করে। মনের সাথে কথা বলে শেষে ভাইয়ের রুমের সামনে গিয়ে আস্তে করে দরজায় হাত দিলাম। দরজা খুলে দেখি উনি দরজা বন্ধ করেননি। কি ব্যাপার? দরজা ফাঁক করে দেখি আয়ান ভাই বিছানায় শুয়ে 2 হাত দিয়ে মাথা ধরে আছে। ওনার আবার কিছু হলো না তো? বুকটা ধক করে উঠল। রুমের ভিতরে গেলাম। কি হয়েছে ভাইয়া আপনার? আমার কথা শুনে আয়ান ভাইয়া চট করে মাথা তুলে আমার দিকে তাকালেন। তুই এত রাতে আমার রুমে কেন? আমি আপনার রুমে আলো জ্বালানো দেখে আসলাম। কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মাথা ধরেছিলেন কেন? প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কিছুতেই কমতেছে না। সে কি, আপনার মাথা ব্যথা করতেছে, কাউকে ডাকেননি কেন? দাঁড়ান, বড় আম্মুকে ডেকে দেই। যেতে নিলে ভাইয়া আমার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, কাউকে ডাকতে হবে না, তুই আছিস তো। আর যদি তোর সমস্যা হয় তাহলে রুমে চলে যা। না না, আমার কোনো সমস্যা নাই, আমি আছি। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে, একটু টিপে দিত বলে আমার কোলে মাথা রেখে শুয়ে গেল। ভাইয়ের কপালে হাত দিয়েই কারেন্টের মতো চমকে উঠলাম। আপনার পুরো শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত জ্বর এলো কিভাবে? জানি না, হঠাৎ করে জ্বর আর মাথা ব্যথা আসলো কই থেকে। মেপে দেখি 103 ডিগ্রি জ্বর।
আপনার খুব কষ্ট হচ্ছে। মানুষটা জ্বরে কেমন কাতরাচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে। আপনি থামেন, আমি নিচে গিয়ে পানি নিয়ে আসি, জলপট্টি দিতে হবে। নিচে থেকে পানি নিয়ে এসে জলপট্টি দিয়ে দিচ্ছি। জ্বর কিছুতেই কমতেছে না, চোখ বন্ধ করে আছে। অনেক সময় পর ভাইয়া মাথা তুলে দেখে ঘড়িতে 3টা বাজে। আভা, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আপনি কি পাগল হলেন? আপনার জ্বর বেড়েই চলতেছে, কমতেছে না, আর আপনি আমায় ঘুমাতে বলতেছেন? ভাবলেন কিভাবে আপনাকে এই অবস্থায় রেখে আমার ঘুম আসবে? আপনি চুপচাপ শুয়ে থাকেন। তুই তো অনেক বড় হয়ে গেছিস আভা, আমাকে কেমন ধমকাচ্ছিস, কেয়ার করছিস, ঠিক যেমন বউরা তাদের বরের জন্য করে। হ্যাঁ তো কি হয়েছে? আপনি আমার ভাইয়া, এজন্য করতেছি। কি বললি? আমি তোর ভাইয়া এই জন্য করতেছিস, আর অন্য কেউ না? আর কি? আয়নকে রাগানোর জন্য কথাগুলো বলল আভা। আয়ন কিছু বলতে যাবে, আভা আটকে দিয়ে, কোনো কথা নয়, চুপ থাকুন। জ্বরে কথা বাহির হচ্ছে না, তবুও আপনার ফাজলামি গেল না। সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কিছুটা কমেছে। ভোরের দিকে আভা নিজের রুমে যেতে নিলে আয়ন ঘুমের ঘোরে আভার হাত পেঁচিয়ে ধরে ঘুমায়। আভার অনেক ঘুম পাচ্ছিল, তাই ও এখানে খাটে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আয়ন ঘুম ভেঙে চোখ খুলে দেখে আভা খাটে বসে ঘুমিয়ে আছে, ওর একটা হাত ওর হাতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আভার দিকে। কেন তোর মুখে এত মায়া বলতে পারিস? তখনই আয়নের আম্মু রুমে আসলো। আয়ন বাবা, উঠলি? উনি আভাকে আয়নের রুমে দেখে একটু অবাক হলেন। আয়নের আম্মুর ডাকে আভা জেগে উঠল। আভা মামুনি, তুমি এই রুমে কি করছো? বড় আম্মু, তুমি আমাকে ভুল বুঝো না। আভা রাতের সব কথা খুলে বলল। আয়ান, তোর জ্বর, আমাকে ডাকিসনি কেন? দেখি জ্বর আছে নাকি কপালে। হাত দিয়ে দেখলো জ্বর আছে, তবে অনেক কম। আম্মু, এত চিন্তা করো না তো, তোমার বৌমা তো ছিল। বৌমা মানে? আম্মু, আমি ঘোড়ায় পেঁচে বলতে পারি না, তাই সোজাসুজি বলতেছি। আমি আভাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। উনি আয়ান আর আভার দিকে তাকিয়ে চেয়ে আছেন। আভা মাথা নিচু করে আছে। কি দরকার ছিল বড় আম্মুকে বলার? আপত্তি থাকবে কেন? আভা মামুনি তো আমার লক্ষ্মী মেয়ে, বলে সে হাসলো। আম্মু, তুমি কিন্তু এখনই কাউকে কিছু বলবে না। কয় মাস যাক, আভা এইচএসসি পরীক্ষাটা দেখ, তারপর আমি ছোট আব্বুর কাছে আভাকে চাইবো। আশা করছি ছোট আব্বুও না করবে না। ওকে, কাউকেই বলবো না। কিরে মামুনি, আমার ছেলেকে ভালোবাসছিস, অথচ আমরা কেউ জানতেই পারলাম না? না বড় আম্মু, তেমন কোনো ব্যাপার না। উনি হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি সব। এখন শুধু আমার ছেলে বউ হওয়ার জন্য তৈরি হ, বুঝলি? মা ছেলের কথা শুনে আমি তো লজ্জায় মরে যাই অবস্থা। লজ্জা থেকে বাঁচার জন্য বড় আম্মুকে বললাম আমি ফ্রেশ হয়ে আসি, বলে দৌড়ে রুম থেকে বাহির হয়ে আসলাম। আমার দৌড় দেখে মা ছেলে হাসতে হাসতে পুরোই শেষ। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। ছোট ওকে নিয়ে কত চিন্তায় ছিল, কোথায় বিয়ে দিবে, মানিয়ে চলতে পারবে কিনা, এইসব নিয়ে। এখন নিশ্চিত হলাম ঘরের মেয়ে ঘরেই থাকবে। তোর ছোট আম্মুও চাইতো তোর মতো কারো হাতে যেন আভাকে তুলে দিতে পারে। তোর ছোট আম্মুর আশাও পূরণ হতে যাচ্ছে। তোর মতো নয়, তোকেই জামাই হিসেবে পাবে। অবশ্য আমিও ভেবে রেখেছিলাম তোর আব্বুকে বলবো আভার সাথে তোর বিয়ের কথা, কিন্তু তার আগেই তোরা ভালোবাসায় জড়িয়ে গিয়েছিস। আমাদের সুবিধাই হলো এখন তোর আর তোর ছোট আব্বু আর আব্বুকে কথা বলে রাজি করানো। হ্যাঁ আম্মু, সময় হোক আব্বু আর হবু শ্বশুর মশাইকে ঠিকই রাজি করাবো। এখন বাজে সকাল 8টা, সবাই রান্না করতে ব্যস্ত। আভা সে আয়নের রুম থেকে বের হয়ে এসে নিজের রুমে ঢুকেছে আর বের হয়নি। নিশি, যা তো সবাইকে রান্না করার জন্য ডেকে নিয়ে আয়। আর শোন, আয়নকে বলিস আসতে হবে না, ওর খাবার ওপরে পাঠিয়ে দিব। দরজায় কড়া নেড়ে ডাকলো, এই আভা নিচে আয়, নাস্তা করতে ডাকছে সবাই। আপু তুমি যাও, আমি আসছি। নিশি ওর আব্বু ও আভার বাবাকে ডেকে আয়নের রুমে গিয়ে বলল, ভাইয়া তুমি কি নিচে যাবে না নাস্তা করতে, নাকি রুমে খাবে? না, আমি নিচে যাব, তুই যা, আসছি। সবাই নাস্তা করতে বসে পড়েছে। আয়ন কই? ও খেতে আসলো না? ওর তো ওষুধপত্র আছে খাওয়ার পর। আমি ওকে নিচে আসতে বারণ করেছি। ওর খাবার উপরে পাঠিয়ে দিব। কাউকে উপরে খাবার পাঠাতে হবে না, আমি এসে গেছি, সবার সাথেই খাবো। বাবা, তুই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে নিচে আসতে গেলি কেন? মা, আমি এখন সুস্থ আছি, জ্বরও কমেছে, জ্বর নেই বললেই চলে। তোর সাথে পারবো না রে বাবা, আয় খেতে বস। আয়ন বাবা, তুমি তো অসুস্থ, তাহলে আমার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে পারবে না। তাই ভাবছি আজকের কাজটা ক্যান্সেল করে আমায় যেতে হবে। বন্ধু অনেক করে বলেছে বাসার কেউ যদি না যায় বিষয়টা খারাপ দেখায়, তাই না? ছোট আব্বু, তোমার কাজটা ক্যান্সেল করতে হবে না, আমরা বিয়েতে যাচ্ছি। কিন্তু তুমি তো অসুস্থ। আমি এখন ঠিক আছি, দেখো আগের মতোই ঠিকঠাক। তাহলে তোমরা 3জন দুপুরে বেরিয়ে পড়িও। আচ্ছা ঠিক আছে। আয়ন আবিরের নাম্বারে ডায়াল করে ধরার সাথে সাথে বলল, হ্যাঁ বল, আজকে ছোট আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি আমরা সবাই, রেডি থাকিস। মানে আমি কেন রেডি থাকবো? না বুঝে, কারণ তুই আমাদের সাথে যাচ্ছিস, বাসার বড়রা কেউ যাবে না। আমি আভা আর নিশি যাব, সাথে তুইও যাবি। তোরা যা, আমি যাব না রে। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেন 1 ঘন্টার মধ্যে আমার বাসার সামনে দেখি। বলেই আয়ন ফোনটা কেটে দিল। একে নিয়ে আর পারি না। আসলেই আমি অনেক ভাগ্যবান, যার কারণে আয়নের মতো একজন বন্ধু পেয়েছি। আয়ন শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। সেদিনটা এখনো মনে পড়ে, যেদিন বাবা হারিয়ে কান্নায় যখন ভেঙে পড়েছিলাম, তখন আয়ন কাঁধে হাত দিয়ে ভরসা দিয়েছিল। ওর ভরসা পেয়ে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। নিশি আবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আয়নও রেডি, তবে যাচ্ছে না। দাঁড়িয়ে আছে দেখে নিশি বলল, ভাইয়া আমরা রেডি, তাহলে দাঁড়িয়ে আছে কেন, চলো যাই, একটু অপেক্ষা কর, আবির আসুক।
নিশি ভাইয়ের দিকে চেয়ে বলল, আবির ভাইয়া আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। এই কথা শুনে নিশির সেই খুশি যা একজনের চোখে পড়েছে। আবিরও এসে পড়লো। আজকে সবাই মিলে গাড়িতে করেই যাবে। আয়ান ড্রাইভিং করবে, আবির পিছনে গিয়ে বসলো। নিশি ও আবির এর পাশে বসলো। আবির ইচ্ছে করে পিছনে বসেছে যাতে আভা সামনে বসতে পারে। দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? আয়ানের ধমক শুনে আভা ধরপর করে সামনে এসে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং করার মাঝে মাঝে আয়ান আভার দিকে দেখছে, আর আভা গাড়ির জানালা দিয়ে বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে ব্যস্ত। কি হচ্ছেটা কি? নিশি, হাত ধরছো কেন? আয়ান সামনে আছে, দেখতে পেলে মুশকিল হয়ে যাবে। দেখতে পাবে না? আপনি আমার হাতটা নিচে রাখুন, আমি শুধু ধরেই রাখবো। প্রায় 1 ঘন্টা পর ওরা একটা কমিউনিটি সেন্টারের কাছে এসে পৌঁছলো। বিয়ের আয়োজন সব কমিউনিটি সেন্টারই করা হয়েছে। ওরা সবাই ভেতরে গেল। আরে তোমরা এসে গেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ইয়াংম্যান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়ান, নিশি, আভা, আবির, উনি হলেন আজাদ আঙ্কেল, ছোট আব্বুর বন্ধু। আজকে ওনার মেয়ের বিয়ে। ওরা 3 জন আবার সালাম দিল। আরে তুমি আমাদের সেই ছোট আভা, তোমাকে কত ছোট দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। কথা শেষ করে আজাদ সাহেব ওদেরকে কোণের কাছে যেতে বললেন। আভা এখানে কাউকেই চিনে না, তাই এক সাইডে দাঁড়িয়ে আছে। পাশে আয়ন ভাই এসে বলল, কোথাও যাবে না, সবসময় আমার সাথেই থাকবে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, তোমার আব্বু আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে দেখে রাখার, বুঝছো? আপনি হঠাৎ তুই থেকে তুমি করে কেন বলতেছেন? কারণ বিয়ের পর তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করছি। আভা আর কিছু না বলে কিছু দূরে দেখে আবির ভাইয়া আর নিশি দাঁড়িয়ে কথা বলছে। তখন একটা মহিলা নিশিকে দেখে বলে, তুমি মনোয়ার খানের মেয়ে না? জি আন্টি, আমি ওনার মেয়ে। তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। তুমি কোন ক্লাসে পড়ো মা? এই তো আন্টি, এবার অনার্স প্রথম বর্ষে। বাহ, খুব ভালো। তোমার বাবার নাম্বারটা দেয়া যাবে মা? আমার কাছে ছিল কিন্তু হারাই ফেলছি। নাম্বার চয় আবির একটু সন্দেহ করলো, কি চলছে এই মহিলার মাথায়। নিশি মহিলাকে না চাইতেও বাধ্য হলো নাম্বার দিতে। মুখের উপর তো আর না করা যায় না। ভালো থেকো মা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বলে মহিলা মুচকি হেসে চলে গেলেন। বিয়ে শেষের দিকে ওরা সবাই খেতে বসলো। খাবার খাওয়ার সময় আভার গলায় খাবার আটকে যায়, ও কাশতে থাকে। আয়ান তাড়াতাড়ি পানি গ্লাস এগিয়ে নিয়ে মাথায় হাত রেখে থাবড় দিতে লাগলো। ঠিক আছিস এখন? হ্যাঁ ঠিক আছি, তোমরা খাও শেষ করো, আমি আর খাবো না। আভা উঠে এসে বরকনেকে যেখানে বসানো হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। হাই, আমার নাম সিয়াম, তোমার নাম কি? কি হলো মিস, নাম বলছো না কেন? নাকি কথা বলতে পারো না? ও কথা বলতে পারে, আর ওর নাম মিসেস আয়ান খান। কথাটা বলে ছেলেটার সামনে আসলো আয়ান। কি জোকস শোনাচ্ছেন ভাই? এটুকু মেয়ের বিয়ে হয়েছে, আর যদি হয় হাজবেন্ড কোথায়? কেন আমি ওর হাজবেন্ড পছন্দ হচ্ছে না? হবে না কেন ভাই? হয়েছে, আসলে আমি ভুল করেছি, সরি, ভুল জায়গায় এসে পড়েছি বলে ছেলেটা ভয় পালিয়ে গেল। কনে বিদায়ের সময় হলো, সেখানে অনেকজনের কান্নার আওয়াজ শোনা গেল। আমিও একদিন এভাবে বাড়ি ছেড়ে চলে যাব, মা বাবা কান্না করবে, তাই না? আবির নিশির দিকে তাকিয়ে থাকলো, বলল কিছুই হবে না। বিয়ে বাড়ি থেকে ওরা চলে আসলো বাসায়। সূর্যের আলোয় আরও একটি নতুন দিনের সূচনা হলো। আভা কয়দিন থেকে কলেজে যায়নি, তাই আজ কলেজে যাবে। কলেজে না যাওয়ার জন্য সিমি আর রুহির সাথে দেখাও হয়নি। তাড়াতাড়ি করে আভা কলেজে গেল। বকুল গাছের নিচে সিমি ও রুহি বসেছিল। আভা ওদের কাছে যেতেই ওরা দুজন আভাকে দেখেও না দেখার ভান করে উঠে চলে যেতে লাগলো। কিরে, তোরা দুজন আমাকে দেখেও চলে যাচ্ছিস কেন? সিমি ও রুহি ওর পিছন দিকে তাকিয়ে বলল, আপনি কি আপা? আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি আমাদের চিনেন? একদম ভ্রমণ করবি না। তোদের কি হয়েছে বলতো? রাগ করেছিস? আমরা রাগ করবো কেন? আমরা কি তোর কেউ হই নাকি? অভিমানে শুরু বলল সিমি ও রুহি। রাগ করিস না, 2 দিন যে পরিমাণ ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, সরি বলে দুজনকে জড়িয়ে ধরে কাতুকুতু দিল। ওরা সবাই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরলো। এই আভা, তুই তো আয়ান ভাইকে ভালোবাসিস তাই না? ভালোবাসি কিনা সেটা জানি না, তবে ওনার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, ওনাকে দেখলে মুখে হাসি ফোটে। বা আভা, তুই তো আয়ান ভাইয়ের প্রেমে পড়েছিস দেখছি। তাড়াতাড়ি বিয়েটা করে নে, নয়তো আবার অন্য কেউ কেড়ে নিয়ে যাবে। উনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে কখনোই এমন হবে না। আর আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। শুধু ভালোবাসা নাকি, আর অন্য কিছুও দেখেছিস? ছি রুহি, এসব কি বলতেছিস? তোর মুখে কিছুই আটকায় না। ও মা, আমি আবার কি বললাম? কিছু না, চল ক্লাসের সময় হয়ে গেল, ক্লাসে যাই। ওরা 3 জন ক্লাসে গেল। আইসিটি ক্লাসে স্যার বললেন, ফাইনাল পরীক্ষার আর মাত্র 5 মাস বাকি, সবাই ভালো করে পড়ো। কারো কোনো পড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ঠিক আছে বলল। স্যার ক্লাস করিয়ে বাহির হয়ে গেল। আমরাও বাহির হয়ে কলেজের পাশে আইসক্রিম খেতে চলে গেলাম। যে গরম পড়েছে, আইসক্রিম খেয়ে যদি একটু স্বস্তি পাই। কলেজে সেদিনের পর রাকিব ভাইয়াকে আর দেখতে পাইনি, এটা নিয়ে খুব একটা খটকা লাগছে। তবে ভালোই হয়েছে। আমি কেন এসব ভাবছি? আভা বাড়ির দরজার বেল বাজাতেই ওর আম্মু দরজা খুলে দিল। ভিতরে গিয়ে দেখে অপরিচিত কয়েকজন মানুষ সোফায় বসে আছে, আর তাদের সামনে শাড়ি পরে নিশি আপু বসে আছে। বুঝলাম না ব্যাপারটা কি। ওর পাশে আয়ান ভাইয়া বসে আছেন, সাথে আবির ভাইয়াও, তবে ওনার মুখটা শুকনো লাগছে। ভাই, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই আমরাও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিতে। আপনারা কি বলেন?
নিশি আপুকে দেখতে এসেছেন এনারা। এবার বুঝলাম আপুর চোখে পানি টলমল করছে। আমার মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। মামুনি, তোমার কি বিয়েতে কোনো আপত্তি আছে বা কাউকে পছন্দ করো এরকম কেউ আছে? থাকলে আগে ভাগে বলে দাও। নিশি আবিরের দিকে তাকিয়ে আছে। তখন আবির নাম্বার থেকে নিশির কাছে মেসেজ আসে। আবির না বলতে বলছে। এখনই সব বলে দিলে যদি সব সম্পর্ক শেষ হয়ে যায় এই ভয়ে। নিশি কাপা কাপা গলায় বলে উঠল, কেউ নেই, আমি এই বিয়েতে রাজি। আভা নিশির কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এসব কি বলছো আপু? তুমি বিয়েতে রাজি হচ্ছ কেন? তুমি তো আবির ভাইয়াকে ভালোবাসো। আমার আর কি করার আছে বল? আবির নিজেই রাজি হতে বলছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। সবাই তো রাজি, তাহলে এখন শুধু কাজই ডাকবো। আব্বু, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কি কথা আয়ান? পরে বলিস, এখন বিয়ের দিন তারিখটা ঠিক করি। না আব্বু, এখনই বলতে হবে, নয়তো দুজনে ভালোবাসা শেষ হয়ে যাবে। মানে কাদের কথা বলছো আয়ান? ক্লিয়ার করে বলো। আব্বু, নিশি আর আবির একে অপরকে ভালোবাসে, তাই এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে শুধু আভা বাদে, কারণ নিজেও জানতো সে। নিশি আর আবিরও অবাক হয়েছে এটা ভেবে যে আয়ান কিভাবে জানলো ওরা দুজন দুজনকে যে ভালোবাসে। কি বলছিস আয়ান? হ্যাঁ আম্মু, আমি ঠিকই বলছি। নিশির আব্বু নিশির কাছে গিয়ে গম্ভীর মুখে বলল, আয়ান যে কথাটা বললো সেটা কি সত্যি? নিশি কি বলবে, মিথ্যে বলেও লাভ নেই, তাই বলল, হ্যাঁ আব্বু, আমি আবির ভাইয়াকে ভালোবাসি, তবে আমি কখনোই তোমাদের অবাধ্য হতে চাই না। আবির নিজেই বলছে তোমরা যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করব বলে কান্নায় ভেঙে পড়ল। নিশির মাথায় হাত রেখে বলল, তুই আবিরকে ভালোবাসিস সেটা বললি না কেন? বললে কি আমি না করতাম? এতটাও খারাপ বাবা মা আমাদের মনে করিস না? না আব্বু, তুমি আমার সবচেয়ে ভালো বাবা বলে জড়িয়ে ধরলো মনোয়ার খানকে। আবির, এদিকে আসো, তুমি তো আমাদের কাছের লোক, তাহলে তুমি কেন বললে না নিশিকে ভালোবাসো? আসলে আঙ্কেল, আমি ভেবেছিলাম কয়েকদিন পর আম্মুকে আপনাদের কাছে পাঠাবো, কিন্তু তার আগেই দেখি পাত্রকে দেখতে এসেছে। সবার সামনে যদি বলতাম ওকে ভালোবাসি, এতে যদি আপনাদের সম্মান যেত, এই ভয়। তুমি আসলে অনেক ভালো, তোমার চেয়ে নিশির জন্য উপযুক্ত পাত্র আর কেউ হতেই পারে না। কালকে তোমার আম্মুকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসতে বলবে। ধীরে ধীরে সবাই উপরে চলে গেল। নিচে শুধু আয়ান, আবির, নিশি আর আভা রয়েছে। ধন্যবাদ দোস্ত, তুই আমাকে জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাইয়ে দিলি, আর একটু হলে সেটাও হারায় ফেলতাম। আয়ানকে জড়িয়ে আবির কান্না করে সবগুলো কথা বলল। সর, কিসের দোস্ত? তুই আমাকে কিছুই বলিসনি, আজকে চুপ ছিলি কেন? আমি যদি না বলতাম তাহলে কি হতো? তুই আমাদের সম্পর্কের কথা জানলি কিভাবে? সেদিন ছাদে যেতে গিয়ে তোদের মুখে ভালোবাসার কথা শুনেছি। আয়ান তাদের শুনেছে মানে জড়িয়েও ধরেছিল, সেটাও দেখেছে। ইস, কি লজ্জা! নিশির বড় ভাই দেখেছে বলে। আভা ওদের চলে যাওয়ার পর একটু আলাদা করে কথা বলার সময় দেই বলে আভাকে উপরে নিয়ে চলে আসলো আয়ান। নিশি কান্নার কারণে এখনো নাক টানতেছে দেখে আবির কাছে গিয়ে নিশিকে জড়িয়ে ধরলো। ছাড়ো এখন, জড়িয়ে ধরছো কেন? তখন তো খুব বিয়ে করে নিতে বলছিলে বলে সরে যেতে চাইলো, কিন্তু আবির নিশিকে আরো জাপটে ধরলো। আবিরকে জড়িয়ে ধরে নিশি কান্না করতেই আছে। এই নিশি, কান্না করো, আর কত কাটবে? তোমার চোখ জলে মানায় না। কালকে আম্মুকে নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি তোমায় বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো।